তা তো বললে হবে না, সমগ্রটাই বলতে হবে। তোমার কাছে আমি লিখিত দিয়েছিলাম যে আমাদের যে সার্কুলার, সেই সার্কুলারটাও তোমাকে দিয়ে দিয়েছি। এবং আমাদের যিনি সভাপতি সাহেব ছিলেন তিনি এখন আমাদের আর স্কুলের মধ্যে নেই, কিন্তু তাকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। তো আমাদের সার্কুলার কিন্তু এখনও চেঞ্জ হয়নি। বেতন বাড়লো কি কমলো বা কি কিছু, আমরাও চাইছি যে নতুন সরকার এসছে এবং নতুন সরকার আমাদের নতুন একটা সার্কুলার তৈরি করুক। এটার জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি। সে যে কাজই দিক না কেন, আমরা তো এতকাল করে এসেছি, সমানভাবে কাজ করে এসেছি, কোনো দিকে কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই রাখিনি। হয়তো বলবে সৌমিতা এখন বোধ ধরেছে কেন, সরকারকে দেখাতে হবে যে আমরা তো সেদিন যেমন বলেছিলাম যে আমাদের বেতন বাড়ছে না, তাই তোমরা বললে আমাদের বেতনের হিংসা কেন করছো। আমরা কারোর হিংসা করি না। হ্যাঁ হ্যাঁ, এখনো বলছি সেই কথাটা। হ্যাঁ, হুম হুম, পায় না, এখনো বলছি তো। হ্যাঁ, এটাই তো যোগ্যতার কথা তোলা হয়ে গেল। হুম, এখনো বলছি সেই কথাটা, এখনো বলছি। দাঁড়াও, আমি বলতে পারি না, আবারও বলছি। এই যে এখন তুমি যেমন বললে না যে কি আমার বাচ্চা এখন বেরোবে না, আমিও বিতর্কে যাচ্ছি না। আমার বাচ্চা এখন, আমি বলছি 9:45 আমার বাচ্চা বেরোয়, তাহলে সেই টাইমটা তো আমি ওভারটেক করবো। তুমি কি বললে যে বাড়ি নিয়ে থাকলে, পার্সোনাল ব্যাপার নিয়ে থাকলে হবে না। হ্যাঁ, আমি তো শুনছি, আমি তো মিটিং অ্যাটেন্ড করিনি, তা তো নয়। আরে তোমাকে তো আমি বললাম যে আমি 7 মিনিট পরে বলছি, আমি তো মিটিং ছেড়ে চলে যাইনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ ঠিক আছে। এইবার আমি যেটা বলছি যে আমাদের সার্কুলারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সার্কুলার নতুন এলে তখন ভাবনা চিন্তা করব। আমাদের খাতা দেখার এবং পরীক্ষার গার্ড দেওয়ার এই সমস্ত কাজগুলো আমাদের সরকার দেয়নি। হয়তো বেতন কম এই কারণেই হতে পারে যে আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছে সরকার, সেই কাজগুলোর জন্য এইটুকু বেতন দেয়। এইবার সরকার যদি ভাবে যে না, ওদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেব, তখন হয়তো বেতন বৃদ্ধি করতে পারে। সেটা সরকার ভাবনা চিন্তা করবে এবং আমাদের যারা নেতৃত্বস্থানীয় আছে তারা বিবেচনা করবে। সেখানে আমার বিবেচনা করার কিছু নেই। সুতরাং তোমাকে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু পরিষ্কারভাবে লিখিত ছিল যে আমাদের সার্কুলার নতুন না আসা পর্যন্ত আমরা এই কাজই করতে চাই। কারণ প্রতিদিন এই ঝামেলা, প্রতিদিন এগুলো আমি করতে চাই না। কোনটা সার্কুলার অনুযায়ী কাজ করব, সার্কুলারের বাইরে কোনো কাজ আমি করব না। আমাদের একমাত্র পিছিয়ে পড়া ছাত্র, আমার দেখো এই স্কুলে কিন্তু পিছিয়ে পড়া ছাত্ররা কিন্তু আরো পিছিয়ে যাচ্ছে। আমাদেরকে ওই কাজটা দিচ্ছ না বলে, তারাও বলি না। হ্যাঁ, বেসিসেই আমি কাজ করব। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে সঙ্গীতাদি, আমি আর একটা কথা বলি, সেদিন মনিরুল দা কারা সব অনেকেই প্রশ্ন তুললো যে রুটিন কেন, ওই তরুণ দাও ছিলেন, যে রুটিন কেন বেরোচ্ছে না, পাবলিশ কেন হচ্ছে না। তখন সুভাষিস দা এখানে দাঁড়িয়ে বলে গেল যে সঙ্গীতাদির জন্য রুটিনটা হচ্ছে না, কারণ এইরকমই ভাষাতে বলেছে, কিন্তু তারপরে অন্যরকম বললো না। যে সঙ্গীতাদি তার রুলসের বাইরে যাচ্ছে না, সে কি জানো টেট পাস করে চাকরি পেয়েছে, তাই সে 8 পাসের ওপরে, মানে 8-এর ওপরে ঊর্ধ্বে ক্লাস নেবে না। এই জন্য রুটিনটা পাবলিশ করতে একটু অসুবিধা হচ্ছে আমাদের। সেটার মধ্যে আমি যাচ্ছি না। আমার মূল প্রশ্ন হচ্ছে, সে যদি সার্কুলারের মধ্যে থাকতে পারে একজন পার্মানেন্ট টিচার হয়ে, আমি একজন প্যারা টিচার হয়ে কেন থাকতে পারি না? আমি তো রুলসের বাইরে যেতে চাইছি না, আমি শুধু রুলসের মধ্যেই থাকছি। এর মধ্যে তুমি যদি মনে করো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, সাদরে সম্ভাষণ। আমি খুবই খুশি হব যে পলিদি আমাদের জন্য কিছু করছে, যে আমাদের এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। যে তুমি বলবে যে সৌমিতাই একমাত্র করছে না, অন্যান্য প্যারা টিচাররা করছে, তাতেও আমার কিছু যায় আসে না, তুমি করে দাও। এসআই কে জানাও, ডিপিও কে জানাও, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতগুলো আছে। সেটা আমি বলতে পারবো না, সেটা তার মানসিকতা। সেটা আমিও করেছি, আমিও তাহলে দয়া দেখেই করেছি এতদিন, আমিও দয়া দেখেই করেছি।
পারে, সে মানসিকতা, আমার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, হতে পারে ঝামেলাটা হলো বলে আমি মানসিকতা চেঞ্জ করে ফেললাম চট জলদি। এবার এই চেঞ্জটা আবারও করব যদি সার্কুলার বাড়ে। হুম হুম আচ্ছা না করে আমি ওই সার্কুলার মধ্যে থাকতে চাই। হুম চলছে, হ্যাঁ করলো না, হ্যাঁ একেবারে একেবারে। কারণ সরকার যদি পরিবর্তন না করতে চায় আমরা কেন পরিবর্তন হতে যাব, আমরা কেন পরিবর্তন হতে যাব? নেই, খাতা দেখার কাজ নেই, পরীক্ষার গার্ড দেওয়ার কাজ নেই, কিছুই নেই। আমি তো বলছি পিছিয়ে পড়া ছাত্র দাও 1/3, পিছিয়ে পড়া ছাত্র 1/3 দেবে, আমি ক্লাসে অবশ্যই যাবো, যাবো না কেন? আমি তো ওদের জন্যই আমি নিয়োগ হয়েছি, কেন যাব না? 100 বার যাবো। তুমি আরো ভালো করে জানো, অসুবিধার কি আছে, আরো জানো। আমরা ডিপিওতে পর্যন্ত লিখিত দিয়ে এসেছি, সুতরাং সেখানে তার উনি একদম স্কুল, সেটা স্কুল কর্তৃপক্ষ বুঝবে, সরকার বুঝবে যে কিভাবে চলবে স্কুলগুলো, সরকার নিয়োগ করবে, আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছে আমরা সেই কাজটাই করব। না বসে থাকবো বলিনি তো, বলিদি ভুল বলছো, বসে থাকবো একবারও বলিনি। তুমি আমাদের স্কুল ছুট ছাত্র ধরে আনার কথা, তুমি যদি বলো আমাদের স্কুল ছুট ছাত্র বাড়ছে, তুমি লিস্ট ধরে দেবে, আমি তা করতে যাব। স্কুল ছুট ছাত্র ধরতে যাব। ওয়ার্কিং ডে হচ্ছে একদিন করে আমাদের স্কুল, আমি বলি আগে কথাটা, স্কুল ছুট ছাত্র ধরতে যাওয়া মানে যারা স্কুলে আসে না তাদের ধরতে যাওয়ার কথা। এবার তুমি আমাকে লিস্ট দেবে, যে সৌমিতা এই ছাত্রগুলো স্কুলে নিয়মিত আসছে না, আমি তাদের বাড়িতে বাড়িতে যাব, অবশ্যই যাব। এই দুটোই আমাদের এখন মূলত কাজ। আমাদের 3টে কাজের জন্য সরকার পাঠিয়েছিল, এক হচ্ছে টিএলএম, সেটা বাতিল হয়ে গেছে, সরকার আগে 500 টাকা করে দিত প্রতি মাসে, সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে টিএলএম বন্ধ হয়ে গেছে। টিএলএম বন্ধ হয়ে যাওয়ার পরে আর 2টো কাজ বাকি থাকলো, একটা হচ্ছে স্কুল ছুট ছাত্র ধরে আনা, আর তৃতীয়ত হচ্ছে তোমার পিছিয়ে পড়া ছাত্রদের ক্লাস করা। তো এই 2টো বেঁচে আছে। এই 2টোর মধ্যে এখন নাকি এসআই আবার বলছেন, যেহেতু আমাদের আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু পুরস্কার আনার জন্য কেন্দ্রকে জানিয়ে দিয়েছিল, আবার পরিষ্কার ভাষাতেই বলছি, পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে স্কুল ছুট ছাত্র নেই। তাহলে উনারা যদি স্কুল ছুট ছাত্র না থাকে, তাহলে আমি তো স্কুল ছুট ছাত্র ধরতে যাব না। তুমি দিলে যাবো, অবশ্যই যাব। টিআইসি দেবে আমাকে, এইচএম দেবেন আমাকে, তবে আমি যাব স্কুল ছুট ছাত্র ধরতে। যেদিন বলবে তুমি লিস্ট ধরে তুমি দেখে নিও, যদি আমি সেই দায়িত্ব পালন না করি সেই দিন তুমি আমাকে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। আর হচ্ছে এইবার তৃতীয়ত একটা কাজই আমাদের এখন মুখের কাছে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে পিছিয়ে পড়া ছাত্র। তোমরা আমাদেরকে কোনোদিন পিছিয়ে পড়া ছাত্র দাওনি। এ যাবৎকাল আমরা 2005-এ নিয়োগ হয়েছি, সেই থেকে 2026 সাল পর্যন্ত এখনো পিছিয়ে পড়া ছাত্র আমরা পাইনি। তোমরা আমাদেরকে দাও না, তোমরা আমাদেরকে ওই ভিড়ের মধ্যে ঠেলিয়ে দাও। সুতরাং সেইখান থেকে মাঝখান থেকে মানে কি বলবো, ক্ষমতাচ্যুত বলো বা তারা ভালো যোগ্যতা সম্পূর্ণ হতে পারছে না, সেই সব বাচ্চাগুলো একমাত্র আমাদের স্কুল কর্তৃপক্ষই দায়ী। আমাদের যে অনেক ছাত্র আমি ক্লাসে গেলে দেখতে পাবো, যে ক্লাসে গেলে তারা রিডিং করতে পারে না, অক্ষর জ্ঞান জানে না, 7-8-এর ছেলেমেয়েরা, সেইগুলো আমাদের কাজের দায়িত্ব, কিন্তু সেই কাজটা তোমরা আমাদেরকে করতে দাও না। আমি প্রশ্ন তুলবো, কেন করতে দেওয়া হয় না? তোমাদেরকে দিতে হবে। আমরা পার্শ্ব শিক্ষকরা ওই কারণেই নিয়োগ হয়েছি। আর কিছু বলতে চাইলে এবার তোমরা বলো।
সেটা তুমি বলবে, সেটা তোমার লিখিত দিয়ে দাও। তুমি যদি এক্ষুনি লিখিত দাও না, বলে দিই একটা কথা বলি, পিছিয়ে স্কুল টিচাররা লিখে দাও, তোমরা আমাকে লিখে দাও, তোমরা সবাই লিখিত দেবে, প্রত্যেকটা টিচারই লিখিত দেখ আমার স্কুলে সবাই পিছিয়ে পড়া, সেইটা নিয়ে আমি ডিপিওতে যাবো যে স্যার আমার স্কুলে সবাই পিছিয়ে পড়া, তখন আমি ব্যবস্থা নিয়ে নেব, অসুবিধার কিছু নেই। তুমি আমাকে দাও না, তুমি সেটাই বলে দাও যে আমার 80% স্টুডেন্ট সবই পিছিয়ে পড়া, আমরা কিছু করতে পারছি না, সেটা তুমি আমাকে লিখিত দাও। তারপর আমি দেখছি আমরা সর্বশিক্ষার অধীনে কাজ করছি, সেটা ভুললে চলবে না, সেটা ভুললে চলবে না কখনোই। সেইটাই তো কথা, সেইটার জন্যই তো তোমরা আমাদেরকে এই প্রত্যেকটা ক্লাসে ক্লাসে পাঠাও, আর তার জন্য আমাদের যারা পিছিয়ে পড়া ছাত্র, যার জন্য আমরা নিয়োগ হয়েছি, তারা বঞ্চিত হচ্ছে। কারা বসে থাকবে? বসে থাকো, কিন্তু লিখিতটা তো দাও আমাকে। যেমন বলছো তুমি লিখিত দিতে, আমি লিখিত দিয়ে দিয়েছি, এবার তুমিও আমাকে লিখিত দাও যে সৌমিতা আমার স্কুলে সবই তো পিছিয়ে পড়া, তোমাদের সব ক্লাস করতে হবে, এটা যদি বলো তখন আমি দেখে নিচ্ছি। এইবার বলবে যে হ্যাঁ, মানবিকতার খাতিরে আমরা সমস্ত কাজ করে এসেছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, প্যারা টিচাররা বলে আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করি, এতে কিন্তু পার্মানেন্ট টিচাররা খিলখিল করে হাসে। হ্যাঁ, কেন আমাদের এটা নতুন কর্মসূচি পালন করছি, যেহেতু দীর্ঘদিন ধরে বেতন বাড়ছে না। তোমরা আচ্ছা কোনটা? তখন তো আমাদের নেতা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা ভেবেছিলাম যে হয়তো বেতন বাড়বে, হয়তো এটা বেতন বাড়ার মূল হ্যাঁ ধারাবাহিকতার জন্য, যে আমরা যদি বেতনই না পাই অবশ্যই হ্যাঁ। না না, আজকে সঙ্গীতাতে যদি তার রুলসে বর্তমান থাকতে পারে, সে যদি বলতেই পারে যে আমি, তাহলে আমরা কেন সেই রুলসটা ধরে রাখতে পারবো না? পেটে খিদে রেখে মুখে চুপ করে থাকলে তো চলবে না কি আমজাদা? এখন আপনারা থাকতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আমার ভিডিও হচ্ছে তো আমি বেশি কথা বাড়াবো না।